নাগরিকবৃন্দ, আমি পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের পার্টির সম্মেলন কি, তার প্রাসঙ্গিকতা, কেন আমাদের পার্টিতে এইরকম সম্মেলন আমরা করে থাকি, কমরেড কল্লোল আপনাদের কাছে বলেছে। আমাদের সম্মেলনে মূলত এই রাজনৈতিক পরিস্থিতি, আমাদের দেশ, আমাদের রাজ্য, সেই সব আমরা আলোচনা করে কি করণীয় সেইটা ঠিক করবার জন্যই আমরা সবাই মিলে আলোচনা করি, যাতে সবার মতামতের ভিত্তিতে একটা সঠিক রাস্তা এগিয়ে যাবার, মানুষের লড়াই, আন্দোলন, সংগ্রাম, রুটি রুজি, জীবন জীবিকা, সেই সবের লড়াই, সেগুলোকে এগিয়ে নিয়ে যাবে। এমনিতে আমাদের দেশ যারা চালাচ্ছেন, তারা দেশকে কোন পথে নিয়ে যাচ্ছেন এ সবাই এখন বুঝতে পারছেন। মোদি আজকে দিনের স্বপ্ন দেখিয়ে যে যাত্রা শুরু করেছিল, আজকে দিন দূরে থাক, মানুষকে সর্বনাশের শেষ কিনারায় নিয়ে পৌঁছে দিয়েছে। এই স্বাধীনতার পর কখনো হয়নি। আজকের কাগজে দেখেছেন যে ভারতবর্ষের ২-৩ নম্বর শিল্পপতি তিনি জালিয়াতির দায়ে বিদেশের আদালতে সোপর্দ হয়েছেন। ওখানে গিয়ে এখন তাকে হাজিরা দিতে হবে জালিয়াতির দায়ে। আর এ তো নিন্দুকের কথা না। এখানে আদানিকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন বারবার নরেন্দ্র সিং মোদী। মোদী আর আদানির ঘনিষ্ঠতা কে না জানে। নরেন্দ্র মোদীর সরকার আসার আগে আদানি বলে যে একজনের ব্যবসায়ী আছে, দেশের কটা লোক জানত। আর মোদীর শাসন ক্ষমতায় পর মোদী ঘনিষ্ঠ গুজরাটের আদানি রকেট গতিতে তার উত্থান, পারলে টাটা বিড়লাকে হারিয়ে দেয় এবং সব সরকারি ক্ষমতা তাকে কাজে লাগিয়ে আর দুর্নীতির কানাগলিতে ঘুরে এই বিপুল পরিমাণ সম্পদ এরা অর্জন করেছে, দেশের মান সম্মান ডুবিয়ে দিয়েছে। কোন দিক থেকে ভারত, আমাদের যে গর্ব ছিল, যে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে যে স্বপ্ন ছিল, সব কিছুকে নস্যাৎ করে দিয়েছে। মুষ্টিমেয় ধনীর স্বার্থে দেশ চলছে, আর তার ফল ভোগ করতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। আপনি কি করবেন? রসুনের দাম 500 টাকা। কে দায় নেবে? মমতা ব্যানার্জি নেবে না নরেন্দ্র মোদী নেবে? পেঁয়াজ 80 টাকা, আলু 40 টাকা, সবজি 60 টাকার নিচে সবজি পাবেন না। কি খাবে গরিব মানুষ? আর দেশে কাজ বলতে যা নিয়ে এসছেন, সাধারণ মানুষের জন্য যা রুটি রুজির নিদান ওরা ঠিক করেছে, তাতে 8-10 হাজার টাকা মাইনের বেশি চাকরি বেড়ালের ভাগ্যে এমন শিখে ছিড়বে, এমন যুবক যুবতীর সংখ্যা হাতে গোনা। আপনি বাইপাসে চলে যান, সকালে দেখবেন এই 8:30-9টা থেকে শুরু হয়, বা তারও একটু আগে থেকে শয়ে শয়ে ছেলে বাইক নিয়ে দৌড়চ্ছে। কোথায় যাচ্ছে? যেখানে যেখানে মানুষের স্থায়ী কাজে একটু সম্মানজনক মাইনের চাকরি যুক্ত, সব জায়গা ধ্বংস করে দিয়েছে। আপনি এইসব 5-10 হাজার 8 হাজারের চাকরি করবেন না, একটু ভালো করে লেখাপড়া শিখে আপনি সরকারি চাকরি করবেন, আপনি ব্যাংকে চাকরি করবেন, আপনি শিক্ষকতা করবেন, আপনি পুলিশে চাকরি করবেন, কিংবা কোনো বেসরকারি কোম্পানিতে চাকরি করবেন, কিংবা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে চাকরি করবেন। সে স্টিল অথরিটিতে হতে পারে, কোল ইন্ডিয়াতে হতে পারে, অয়েল সেক্টরে হতে পারে, সেগুলো বালি। আপনি ব্যাংকে যান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দেখবেন 3-4টি লোক বসে আছে, আরো 8-10 জন যারা ঘুরে বেড়াচ্ছে, সব কন্ট্রাকচুয়াল, নাম ভরা গাল, এই গাল ভরা নাম সেলস এক্সিকিউটিভ। আসলে কাজ হচ্ছে তার বাড়ি বাড়ি গিয়ে অ্যাকাউন্ট খোলা, আর ঋণের টাকাকে দেয়নি সেইখান থেকে টাকা আদায় করে দেয়।
মাসে 30টা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এতগুলো ঋণ খেলাপি থেকে টাকা নিয়ে আসতে হবে, না হলেও চাকরি থাকবে না, কোনো স্থায়িত্ব নেই, কন্ট্রাকচুয়াল। দেখা যাবে কোনো এজেন্সির সঙ্গে ব্যাংক কন্ট্রাক্ট করেছে, এই ছেলেটা তার এজেন্সি। আপনি দেখবেন প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টেবিল নিয়ে একটি ছেলে মেয়ে বসে আছে কম বয়সে, আপনি গেলে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, আপনার টাকা তোলার ফর্ম দরকার তারা দিচ্ছে। সব ছেলে কেউ ব্যাংকের কর্মচারী না। আপনি সরকারি অফিসে যান, বিডিও অফিসে, আপনি যদি 30 জন কর্মচারী দেখেন, তার মধ্যে 10 জন হচ্ছে সরকারের কর্মচারী, আর সব এই 12,000 15,000। ন্যাশনালাইজ সেক্টর, ধরুন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেখানে চাকরি পেলে ভালো চাকরি, সেখানে এখন ঠিকা শ্রমিক, স্টিল প্ল্যান্টের শ্রমিক নামমাত্র। কোল ইন্ডিয়াতে যান, ঠিকা শ্রমিক। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে সরকার ঠিকা শ্রমিক দিয়ে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র চালাচ্ছে। কোথায় স্থায়ী চাকরি করতে যাবেন আপনি? আপনি বাধ্য এই কল কারখানার মালিক বা বড় ব্যবসায়ীদের কাছে জলের দরে শ্রম বিক্রি করতে, 8-10 হাজার টাকায় আপনি শ্রম বিক্রি করতে বাধ্য, কারণ আপনার সামনে এই দেশের সরকার কোনো বিকল্প রাখেন। বিকল্প জায়গা যা ছিল, বড় লোকেরা যাতে সস্তায় শ্রম কিনতে পারে, আমাদের ছেলে মেয়েদের খাটিয়ে দিতে পারে, তার জন্য বিকল্প জায়গা সব ধ্বংস করে ছেড়েছে। সব থেকে বড় অপরাধ হচ্ছে এদের এইটা। আর এই শ্রম লুট করে আদানি আম্বানিরা টাকার পাহাড় গড়ে তুলছে। কারুর বাড়ির দাম 4,000 কোটি টাকা, কারুর সমুদ্রে ইয়াটের দাম 1,000 কোটি টাকা। মানুষকে লুণ্ঠন করে এই সম্পদ তৈরি করেছে। আর এসব আইন আনছে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেবার জন্য। সেটা হচ্ছে রুটি রুজি, জীবন জীবিকা, কর্মসংস্থান। এই সব প্রশ্নে তুমি বেমোদা, এসব প্রশ্নে তুমি যাতে না ভাবো। দেশ জোড়া এজেন্ডা করা হচ্ছে কি, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে। গীতা পাঠে আপত্তি নেই, গীতা পাঠ তো আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে মানুষ ঘরে ঘরে করে এসেছে। কিন্তু রাজনীতির ময়দানে ধর্মকে টেনে আনছে মানুষকে বিভাজিত করার জন্য। রুটি রুজি এইসবের থেকে রাজনীতিকে ঘুরিয়ে দিয়ে অন্যদিকে প্রবাহিত করার জন্য রাজনীতির প্রবাহ বিদ্বেষ তৈরি করছে দেশ জুড়ে। হিন্দুর বিরুদ্ধে মুসলমানের, মুসলমানের বিরুদ্ধে হিন্দুর, মানুষকে বিভাজন করো। কে মতুয়া, কে মতুয়া নয়, বিভাজন তৈরি করো। কে জেনারেল কাস্ট, কে শিডিউল কাস্ট, বিভাজন তৈরি করো। এর শেষ নেই। যেখানে পারবে, কোথায় পাহাড়ের লোক, সমতলের লোক, বিভাজন তৈরি করো। উত্তরবঙ্গ আর এপারে পদ্মাপাড়ের দক্ষিণবঙ্গ, বিভাজন তৈরি করো। লেপচাদের সঙ্গে নেপালিদের বিভাজন করো, আদিবাসীদের সঙ্গে অন্যদের বিভাজন করো যারা আদিবাসী নয় এমন মানুষের। মণিপুরে কুকি আর মেইতেই বিভাজন তৈরি করো। মানুষের পেট ভরবে, মানুষের কাজ জুটবে। এই ধরনের বিভাজন মানুষের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি কিছু বয়ে আনবে? হলো তো অনেকদিন, রাম মন্দিরও হলো, এনআরসি হলো, হিন্দু মানুষের কি কল্যাণ হলো? হিন্দু বেকারের জীবনে কোন সুখবর বয়ে নিয়ে এলো? সব পাকিস্তানে তো সার্জিক্যাল স্ট্রাইক হলো, মোদী বৈতরণী পার হলেন। আমাদের কি? আমাদের দৈনন্দিন জীবন, আমাদের বেঁচে থাকা না থাকা, এ প্রশ্ন কোথায় আলোচনা হবে? এ প্রশ্ন কোন ক্ষেত্রে আলোচনা হবে? তো এইটাই তো রাজনীতির আলোচনার জায়গা। সরকার কাদের হয়ে চালাবে? দেশের গরিব মানুষের রুটি রুজি, জীবন জীবিকা, তাদের শান্তি, তাদের অধিকার সরকার তাদের ব্যবস্থা করবে না করবে না?
অন্য বিষয় নিয়ে সরকারের কাছে প্রধান উপজীব্য হবে। ওরা এইসব রুটি রুজি জীবন জীবিকা মানুষের এসব পরোয়া করে। ওরা মানুষের মধ্যে কখনো ধর্মীয় আবেগ, কখনো বিভাজনের রাজনীতি, তাই দিয়ে ক্ষমতা দখলে মত। ৮০ ভাগ হিন্দু মানুষ এক কাট্টা করতে পারলে মোদির যেটা কেউ ঠেকাতে পারবে না। ৮০ ভাগ মানুষ যদি ধর্মের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়, বিজেপি সেই কাজটা করে বড় লোকেদের হয়ে ক্ষমতা দখল করে রেখেছে। দেশে যদি ৮০ ভাগ মানুষ মুসলমান হতেন, তাহলে নরেন্দ্র মোদী মুসলমানদের নেতা হয়ে যেতেন। তার কারণ উনি যাদের প্রতিনিধিত্ব করেন, আদানি আম্বানি, তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন দরকার। আসলে হিন্দু মুসলমান এটা কথা না। হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, ওদের হিন্দুদের সমর্থন দরকার। বিজেপিকে সামনে রেখে দেশের বড় লোকেরা তাই দেশের সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষকে ধর্মের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের ক্ষমতা দখল করে গরিব মানুষকে লুট করতে চাইছে। আর তার প্রমাণ প্রতিদিন আমাদের জীবনের অভিজ্ঞতায় মিলে যাচ্ছে, প্রতিদিন। আর এ রাজ্য তো জাহান্নামে গেছে। কোনো দিন কেউ ভাবতে পারিনি আমরা যে একটা সরকার এবং তার দল প্রত্যেক দিন নতুন নতুন চুরির ক্ষেত্র উদ্ভাবন করছে। এইটাই সরকারের কাজ, নতুন নতুন চুরির ক্ষেত্র উদ্ভাবন করা। আর সেই চুরির টাকায় নির্বাচন লড়া আর দলীয় নেতাদের এবং তার অনুগত কিছু মানুষের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটানো। আপনি কোনোদিন দেখতে ভেবেছেন তৃণমূলের সামান্যতম ইনভলভমেন্ট আছে আর চুরি হয়নি এমন ক্ষেত্র দেখাতে পারবেন? বালি, কয়লা, সোনা, গরু, তো সব হয়ে গেল। স্কুলে ট্যাব দেবে, সেখান থেকে চুরি। আবাস যোজনার টাকা দেবে, সেখান থেকে চুরি। ছোটবেলায় শোনা গল্প মনে পড়ে যায়। একটা লোক ছিল, সরকারি অফিসে চাকরি করত, খুব দুর্নীতিগ্রস্ত। সবাই বুঝতো যে লোকটা দুর্নীতিগ্রস্ত। তাকে ট্রান্সফার করতো বড় কর্তারা। যেখানে ট্রান্সফার করত সেখানে গিয়ে সে চুরি করার বা ঘুষ নেওয়া মানে কৃত কৌশল আবিষ্কার করে। ওকে এমন এমন জায়গায় পোস্টিং দেওয়া হতো যেখানে ঘুষ নেওয়া সম্ভব না, কিন্তু ও সেখানে গিয়েও ঘুষের ব্যবস্থা করে নিত। তারপর সবাই মিলে ঠিক করলো যে একে নিয়ে কি করা যায়। তারপর ঠিক করে ওকে বলল কিচ্ছু করতে হবে না, কোথাও গঙ্গার ধারে একটা চালা বানিয়ে দিল, দিয়ে বলল যে এখানে তুমি চাকরি করো, তোমার চাকরি হচ্ছে নদীর ঢেউ গোনা। অফিসাররা ভাবলো যে এবার কোথায় জব্দ হবে। কিছুদিন পরে এক বড় কর্তা ওই লোক কেমন আছে দেখবার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে বললেন যে কি এবার জব্দ তো? বললো সে কি বলছেন হুজুর, আপনাদের আর বাপ মায়ের আশীর্বাদে এখানে আমার দারুণ পোস্টিং হয়েছে। বললো সে কি ব্যাপার, এখানে তুমি কি করে করে কমে খাচ্ছ? বললো কেন, আপনারা আমাকে ঢেউ গুনতে দিয়েছেন, যত নৌকা জাহাজ যাচ্ছে সব আমি ডাকছি। এখানে আমার অফিসের মাথায় জাতীয় পতাকা লাগানো আছে, সরকারি পতাকা লাগানো আছে, আমি সবাইকে ডাকছি, ডেকে তাদের ফাইন করছি। যে সরকার আমাকে ঢেউ গোনার চাকরি দিয়েছে, তোরা ঢেউ ভেঙে আমার হিসেব ভুলিয়ে দিচ্ছিস, সরকারি কাজে বাধা দিচ্ছিস, টাকা দিয়ে যা। তৃণমূলকে দেখে আমার সেই কথা গল্প মনে পড়ে যায়। যে কোনো ক্ষেত্র থেকে টাকা। আর এই কাজে পুলিশকে দোষর করে নেওয়ার ফল হচ্ছে সমস্ত অপরাধ তার সঙ্গে পুলিশ জড়িয়ে গেছে, সমস্ত অপরাধ। ভাবুন আপনি, তিলোত্তমা কাণ্ডে এইরকম একটা জঘন্য বর্বর ঘটনা ঘটে গেল, আর সেটা চাপবার জন্য পুলিশ কমিশনার ছুটে এলেন। কলকাতা পুলিশের কমিশনার, তিনি ধর্ষণের ঘটনাকে চাপা দেওয়ার জন্য ছুটে যাচ্ছেন। কোথায় নিয়ে গেছেন সরকার দেশকে? একটার পর একটা অপরাধ ঘটছে।
মমতা ব্যানার্জি কবে 2-3 দিন আগে না কালকে কবে বলেছিলেন সুজন ওই প্রেস কনফারেন্স করে মমতা ব্যানার্জি যে পুলিশ এইসব করছে কালকে। এখন বলছেন কিছু পুলিশ আর কিছু রাজনৈতিক নেতা যোগ সাজগে সব হচ্ছে। 13 বছর বুঝতে লেগে গেল। মাঝরাতে গিয়ে পুলিশকে কে ছাড়িয়ে এনেছিল? অপরাধীদের ভবানীপুর থানা থেকে কে ছাড়িয়ে এনেছিল? এই প্রত্যেকটি মামলায়, দুর্নীতি মামলায় অপরাধীদের পাশে কে দাঁড়িয়েছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে অনুব্রত হয়ে কিংবা এইসব নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের হয়ে মামলা কে লড়েছে? কোর্ট যখন তাদের বিরুদ্ধে, রাজ্য হাইকোর্ট যখন নির্দেশ দিয়েছে, রাজ্যের সরকার তখন তাদের বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে মামলা লড়েছে। এখন এসব 13 বছর পর এসব কথা বললে হবে না যে পুলিশ মন্ত্রী হয়ে উনি 13 বছরে জানতে পারলেন না পুলিশের এত দ্রুত অধঃপতন হয়ে গেল। তাহলে 13 বছর করছিলেন কি করছিলেন? মন্ত্রী কেন আপনি? কি মন্ত্রিত্ব করলেন? আসলে এসব এখন মানুষকে বুঝতে পারবো মানে চেষ্টা, বিভ্রান্ত করার চেষ্টা। আমি আমার কথা বাড়াতে চাইছি। এই দুটো শক্তি একে অপরের পরিপূরক। আপনি বিজেপিকে যদি তৃণমূলের শাসনে আপনি যদি বিতর্ক হয়ে থাকেন, তাহলে আপনাকে বোঝাবার জন্য দেশের বড় লোকেদের টাকায় পরিচালিত প্রচার মাধ্যম থেকে আরম্ভ করে সবাই একথা বলবার জন্য মুখিয়ে আছে যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি আছে, চলে যায়। আপনি তৃণমূলকে হারাতে চান তো বিজেপিতে যান। আর যারা অসাম্প্রদায়িক মানুষ কিংবা সংখ্যালঘু মানুষ তাদেরকে বলে যে বিজেপিকে যদি ঠেকাতে চান সাম্প্রদায়িকতা বড় বিপদ, সিপিএম তো পারবে না, আপনি বিজেপিতে চলে, এই তৃণমূলে চলে যান। একই মালিকের দুটো দল। আপনি বিজেপিতে গেলে মালিকের ডান পকেটে ঢুকবেন, আপনি তৃণমূলে গেলে মালিকের বা পকেটে ঢুকবেন। একটা দলের অস্তিত্ব আর একটা দলকে টিকিয়ে রেখেছে। কি হলো সারদা মামলা? আরে কে জবাব দেবে? নরেন্দ্র মোদীর সিবিআই এর তো দেওয়া উচিত। সারদা মামলার কি হলো? নারদা মামলায় সবাই দেখলো যে হাতে পেতে এমপিরা টাকা নিচ্ছে, পার্লামেন্টে এথিক্স কমিটিতে উঠলো না কেন? শাস্তি আজও হলো না কেন? দিল্লির নির্দেশে সিবিআই তৃণমূলের সঙ্গে যখন বিজেপির বোঝাপড়ার দরকার হয় তখন সিবিআই কে কিছুটা সক্রিয় হয়। আবার সেই বোঝাপড়া নকল যুদ্ধে প্রয়োজনীয়তা যখন কম থাকে তখন সব মামলা ঠান্ডা করে চলে যায়। সেই জন্য এই দুটো দল কেউ কারুর বিরুদ্ধে না। আর এই দুটো দল মিলে দেশ আর রাজ্যের সর্বনাশ করে ছেড়েছে মানুষের রুটি রুজি জীবন জীবিকা। লাল ঝান্ডা হচ্ছে সেই পার্টি যারা মানুষকে ঐক্যবদ্ধ করে, সব মানুষ, হিন্দু, মুসলমান, আদিবাসী, উদ্বাস্তু, শিডিউল কাস্ট, জেনারেল কাস্ট, কারণ সমস্যা সবার, প্রত্যেকের আলাদা আলাদা কিছু সমস্যা আছে, কিন্তু কতগুলো সাধারণ সমস্যা, কাজের সমস্যা, মজুরির সমস্যা, জিনিসপত্রের দাম বাড়ার কারণে সমস্যা, শান্তির সমস্যা, মেয়েদের অধিকারের সমস্যা, এই সবার সমস্যা। এই সব মানুষকে ঐক্যবদ্ধ করে সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই লাল ঝান্ডা যত শক্তিশালী হবে, মানুষের লড়াই, মানুষের অধিকার, মানুষের রুটি রুজির সংগ্রাম ততই শক্তিশালী হবে। সেই জন্য এই লাল ঝান্ডাকে শক্তিশালী, লাল ঝান্ডা দুর্বল হলে মানুষের উপর আক্রমণ বাড়ে, সে গণতন্ত্রের আক্রমণ, সে মানুষের রুটি রুজির উপর আক্রমণ। সেই অনুভব নিশ্চয়ই আপনারা করবেন এবং লাল ঝান্ডাকে শক্তিশালী করবেন। এই কথা বলে আপনাদের সবাইকে নমস্কার, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।